কিন্তু ডক্টর ইউনূসের কাছেই সর্বপ্রথম যাওয়া হয়েছিল যে আপনি এসে এই সময়কালটার প্রধান হন এবং বাংলাদেশের এই নির্বাচন এবং অন্যান্য জিনিসগুলি ঠিক করেন। ডক্টর ইউনূস কিন্তু ওই প্রস্তাব ফিরিয়ে দেন। আমরা এটি বারবার শুনেছি যে তিনি সেই সময় সেই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে চান নাই। তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে চান নাই এই কারণে যে তিনি আসলে একটা লম্বা সময় রাষ্ট্রের প্রধান হতে চেয়েছেন, এবং এইটা একটা ষড়যন্ত্রের প্রধান হিসাবে ইঙ্গিত করে কিনা বা কেউ এইভাবে এটা ইন্টারপ্রিট করতে পারে কিনা। মানে আমি তো রাষ্ট্র ঠিক করতে চাইলে আমি রাষ্ট্র ঠিক করতে পারতাম, আমি তো হইতেই পারতাম ওইটা। ডক্টর ইউনূসকে আমরা সেই সময় রিপোর্টার হিসেবে দেখেছি যে ডক্টর ইউনূসকে বারবার বলা হয়েছে সেখানে গিয়ে অবস্থান করছিলেন 111 এর যারা শীর্ষ ব্যক্তি তারা বারবার অনেকবার অনুরোধ করেছেন, তার গ্রামীণ ব্যাংকের সেই অফিসে গিয়ে বসেছিলেন, কিন্তু তিনি আসলে তাদেরকে ফিরিয়ে দেন এবং বলেন যে তিনি এটার মধ্যে আগ্রহী নন রাষ্ট্রের ক্ষমতায় যেতে। মানে সেটা একটা ইঙ্গিত করে কিনা মুর্তজা? হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন এটা ওই সময়ের ঘটে যাওয়া ঘটনার একটি ঘটনা। ওই সময়ে তো আরো বহু ঘটনা ঘটে গেছে, আমরা কিছু জানি, কিছু হয়তো এখনো জানি না। হ্যাঁ, আপনি সাংবাদিক হিসেবে কিছু জানেন। তো আপনার যে কথা, সেই কথাটারও যে আমি উড়িয়ে দিচ্ছি না, সেটা একটা দিক। তিনি তো হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই, তার যে বক্তব্য অনুযায়ী তিনি হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই। মানে তিনি 3 মাস বা 6 মাসের জন্য নির্বাচন প্রক্রিয়া ঠিক করে দেশকে একটা সঠিক অবস্থানে রাখবেন, রাজনীতিবিদরা তাদের এক পরবর্তীতে সুন্দর করে পরিচালনা করবেন, এইরকম সময়ের মধ্যে সম্ভব ছিল না। সেই কারণে তিনি হতে চান নাই। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে আমরা সেটাই জানি। আমার প্রশ্ন সেই জায়গাটা না, আমার প্রশ্নটি হচ্ছে যে তিনি সেটা হতে চান নাই, তিনি পরবর্তীতে একটা রাজনৈতিক দল গঠন করেছেন। আমার এই গঠন প্রক্রিয়া নিয়ে, গঠন প্রক্রিয়াটি যদি এত বেশি গোছালো হতো, অর্থাৎ সেই সময়ের 111 এর প্রেক্ষাপট যারা তৈরি করেছিল, বিদেশি সংস্থাগুলোর যে সক্রিয় অংশগ্রহণ ছিল, তারা মিলে যদি ডক্টর ইউনূসকে দিয়ে রাজনৈতিক দল গঠন করা হতো এবং তারা যদি বলতো যে আপনাকে ক্ষমতায় বসিয়ে দেই, তাহলে রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়াটা এরকম ব্যক্তি পর্যায়ে হতো না, SMS পর্যায়ে হতো না। অর্থাৎ ওই ডক্টর ইউনূসকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মাইনাস করে তাকে ক্ষমতায় এনে বসানো হবে, সেই কারণে আওয়ামী লীগ তার উপরে খেপে গেল। এটা খুবই দুর্বল যুক্তি। আমি ডক্টর ইউনূসের সেই সময়ের কার্যক্রমকে আমি বলছি, আমি ডক্টর ইউনূসের সেই সময়ের কার্যক্রমকে সমর্থন করছি না, বিশেষ করে তার রাজনৈতিক দল গঠন এবং ওই প্রক্রিয়াটি। কিন্তু তাকে যেভাবে ষড়যন্ত্রের প্রধান বানানো হয় এবং বলা হয় যে তিনি শেখ হাসিনাকে, তিনি খালেদা জিয়াকে সরিয়ে দিয়ে 1 নম্বর অবস্থানে যাবেন, সেই ওই ষড়যন্ত্রের অংশ তিনি নয়। অবশ্যই তিনি ক্ষমতায় যেতে চেয়েছিলেন, অবশ্যই তিনি রাজনৈতিক দল গঠন করেই ক্ষমতায় যেতে চেয়েছিলেন। আমি একটি ছোট প্রশ্ন করতে পারি যে তিনি আসলে, আমরা যাদেরকে সুশীল বলি, আমরা যারা গণমাধ্যম যারা পরিচালনা করে, তাদের শক্তিকে তিনি একটু বাড়িয়ে কল্পনা করেছিলেন, এমন কি হতে পারে? তিনি ভেবেছিলেন যে মাহফুজ ভাই তার সঙ্গে আছেন, জনাব মাহফুজ আনাম তার সঙ্গে আছেন, মতিউর রহমান ভাই তার সঙ্গে আছেন, সুতরাং তিনি অনেক শক্তিশালী, এরকম কি ভেবেছিলেন? এরকম হতে পারে? মানে কে তার সঙ্গে আছেন, কে তার সঙ্গে না, কে তার সঙ্গে আছেন, কে তার সঙ্গে আছেন না, সেটা আমি জানি না। সেই জায়গাতে আমার কোনো মন্তব্য নাই। আমার মন্তব্য আছে যে তিনি পুরো বিষয়টা, আপনি তো অনেক সুনির্দিষ্ট করে বলছেন, আমি বলছি তিনি পুরো বিষয়টি বুঝতে ভুল করেছিলেন। তিনি পুরো দেশের বুঝতেই ভুল করেছিলেন। আপনি পরিষ্কার কথা বলা যাবে। আপনি স্যার যদি এটাতে বলেন যে হিংসাটা নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে এইটা একটা, যেমন স্যার আমি একটা ছোট্ট উদাহরণ দেই, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন। আওয়ামী লীগ আমরা জানি যে দল হিসাবে খুবই সতর্ক এবং খুবই, মানে আমি কি বলবো, অ্যাক্টিভ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি আমরা কোনো সংবর্ধনা দিতে দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে যে উনি নোবেল প্রাইজ পেয়েছেন, ওনাকে আমরা একটা সংবর্ধনা দেই? 2006 সালে নোবেল প্রাইজ পেয়েছেন, আর 2007 সালের 18 ফেব্রুয়ারি নাগরিক শক্তি গঠন করছেন। এই সময়ের মধ্যে দেখান তো কোন রকমের মানে এরকম একটা কোন ইউনূসের বিরুদ্ধে এখন যেগুলা বলা হচ্ছে, বলছেন আপনি, এগুলোর কোনো একটা প্রমাণ আছে কিনা? মূল ঘটনাটা আমি আবার বলছি, যত কথাই বলেন না কেন, যখন আমি শিওর হয়ে গেলাম যে সবাইকে মানে ফেলে দিয়ে আমি রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিব, এরকম একটা অভিপ্রায় যে লোকটার আছে, তখনই কিন্তু আপনি হিংসা, প্রতিহিংসা অথবা জেলাসি যা যা আপনি বলেন বলতে পারেন। স্যার এটা সত্যি কথা বলি, আমারও ইচ্ছা ছিল একটু রাজনীতি করার, কিন্তু এমন ভয় পাইলাম। চিন্তা করেন, একটা লোক শুধু রাজনীতি করে একটা দল গঠন করছে, এবং যেটাকে মুর্তজা, জনাব গোলাম মুর্তজা সিনিয়র সাংবাদিক, আবার বলি, তিনি একটা ভুলই বলতেছেন, সেই এক ভুলের কারণে তাকে কত লাঞ্ছনা, কত গঞ্জনার মধ্যে দিয়ে যাওয়া চায়। আপনিও বারবার বলছেন যে এটি একটি ভুল। স্যার এই দেশে কি কেউ নতুন পার্টি করতে পারবে না, কোনো রাজনীতি করতে পারবে না? আমি আরে পার্টি করতে, আমি বলছি যাদেরকে নিয়ে উনি এগিয়েছিলেন, সেখানে প্রফেসর রেহমান সোবহান থেকে আরম্ভ করে বহু লোকজন সবাই ছিল, সবার সাথে ইমপ্রেশন ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ভালো প্রার্থী দিয়ে যাতে ইলেকশন হয়
সেটার জন্য ওনারা সমবেত হয়েছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে সবাইকে বাদ দিয়ে উনি নিজেই একটা আলাদা রাজনীতি, তখন ওই দলের সাথে কিন্তু একজনও যায় নাই, ওদের খুব কম সংখ্যক লোক কিন্তু গেছিল, যাদেরকে নিয়ে মানে সৎ প্রার্থী মনোনয়ন ওই দেবপ্রিয়রা বা ডেলি স্টার এবং দেবপ্রিয় ভট্টাচার্য এবং মাহফুজ আনাম সাহেবরা যেই কাজটা ছিলেন, পরবর্তী পর্যায়ে কিন্তু ওনাদেরও আর উনি রাখেননি, অথবা ওনারা ওনার সাথে থাকেনি, না থেকে ওনারা নিজেই একটা শক্তি তৈরি করছেন। আচ্ছা স্যার কিন্তু ওখান থেকে আমি খালি এইখানের মধ্যে একটু সম্পূরক একটু বলি। 111 এর সরকার সম্পর্কে আপনি বলেছেন, যেটাকে হাসিনা বলেছিলেন যে আমাদের আন্দোলনের ফসল। তো 111 এর সরকার যদি কোনো রকম কোনো কুইচ্ছা নিয়ে এসে থাকে, তাহলে এটা শেখ হাসিনাকে সেই প্রশ্নের সম্মুখীন করতে হবে, সেটা আন্দোলনের ফসল কি করে হলো। 111 এ যারা মূল কুশলীপ ছিলেন, মাইনুদ্দিন সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেনাপতি ছিলেন, তিনি তার সেনা প্রধানের দায়িত্ব সম্পন্ন করেছেন, সসম্মানে বিদেশে গিয়েছেন, বিদেশে থাকছেন খুবই আরাম করে। পুরনো কথা আপনি তুলেছেন স্যার, সেটা আমি বলছি। মাসুদউদ্দিন সাহেব হচ্ছে এখন খুব আরাম করে এখন এমপি আছেন, মানে ইউনূস সাহেব নাগরিক শক্তি, ইউনূস সাহেব নাগরিক শক্তি, মানে দোষটা কোথায় এটা আমি ধরতে পারছি না স্যার, তার দোষটা কোথায়? দোষটা ভালো করে ধরতে পারছেন। আমি বলছি দোষের কথা তো আমি বলি নাই ভাই, আমি বলছি আপনি বলছেন এই দ্বন্দ্বটা কোথা থেকে শুরু হলো, আমি সেটা বলছি সেখান থেকে শুরু হলো। অর্থাৎ যখন রাজনীতিকরণের একটা ফর্মুলা যখন চলছিল দেশে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তখন ওখানে মানে দাঁড়িয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে মূল সূত্রপাত। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বন্দ্বের মূল জায়গাটা ওখান থেকে শুরু হয়েছে, এটা আমি বলছি। আর বাকি যেগুলো বলছেন স্যার, আপনি বিরাজনীতিকরণ কেন বলছেন স্যার? একজন মানুষ যদি রাজনীতি করে, আমি এখন রাজনীতিতে আসতে পারবো না, আমি একটা দল করতে পারবো না? আমি বলছিলাম যে ওই সরকারটা তখন বিরাজনীতিকরণের দিকে, ওনাকে বলে নেই আমি বলছি ওই সরকার, সেই মাইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, মাইনুদ্দিন কোথা থেকে আসে, ফখরুদ্দিন, সেগুলো নিয়ে বহুত আলোচিত ঘটনা, ওয়ার্ল্ড ব্যাংক থেকে চাকরি করার লোকজন কিভাবে আসে ইউনো, সেটার পরেও আমি বলছি সেটার যখন ওই সরকারটা রাজনীতিটাকে বিরাজনীতিকরণ, রাজনীতি থেকে দূরে দিতে যাচ্ছিল, তখন ইউনূস সাহেবকে দাঁড় করানো হয়েছিল এই নতুন রাজনৈতিক শক্তি হিসেবে, অর্থাৎ খালি মাঠে, একটা ফাঁকা মাঠে ওনাকে দিয়ে কিছু একটা করবেন, সেটা ছিল ওই পরাশক্তি বা অন্য যারা মানে এইটাকে এই ব্যাপারটাকে সমর্থন করতো, তাদের একটা চেষ্টা। এটা নস্যাৎ করা কিভাবে সম্ভব হলো? ব্যাকগ্রাউন্ড এটা নস্যাৎ করা কিভাবে সম্ভব হলো? নস্যাৎ করা কিভাবে সম্ভব হলো, মানে এটা কেমনে মানে সফল হয় না কেন? মানে আমরা তো জানি যে ইউনূস সাহেব নিজেই ফিরে আসলেন, ইউনূস সাহেব করতে চাইলেন না, এটা নিজেই নস্যাৎ হয়ে গেছে। কারণ এসএমএস এর মাধ্যমে ওনার ভাইকে দিয়ে দল গঠন করে, যে দল রাজনৈতিক দল এসএমএস করে, তারপরে সমর্থন জানিয়ে যে দল মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এইটা বাংলাদেশে হালে পারি পায় নাই। এটা স্বাভাবিক, এটা বলা হয় এটা ইট ওয়াজ এ স্টিল বর্ন বেবি, অর্থাৎ যেই বাচ্চা মায়ের পেটেই মরে গেছে, সেরকম একটা বাচ্চা মরে গেছে, কেউ মারেনি এটাকে। তার মানে হচ্ছে স্টিল বর্ন বেবি। তার মানে হচ্ছে যে উনি ট্রাই করেছিলেন, ট্রাই করে দেখলেন যে জনগণ যেহেতু তার সাথে তার মতো করে আসছে না, তিনি আবার ফেরত গেলেন। আমি তো এর মধ্যে কোনো সরকারের বা কোনো রকম ষড়যন্ত্রের বা কোনো রকম প্লট দেখছি না এখানে, যে ফাঁকা মাঠে তিনি গোল দিতে মানে খুব ভালোভাবে আমি দেখছি এই জন্য যে উনি যখন দেশে রাজনীতি বিচ্ছিন্ন করার, রাজনীতিবিদদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, তখন এটাকে সমর্থন করেই কিন্তু উনি এই দলটা গঠন করেছিলেন। সেটা হলো আমি বলছি ব্যাকগ্রাউন্ড হিসাবে, এইটা আমি বললাম। মানে উনি, আচ্ছা, আমরা এই যে ডক্টর ইউনূসের সঙ্গে বিশেষ করে তিনি নোবেল প্রাইজ পাওয়ার পরে মানে সরকারের এরকম ধারাবাহিক খারাপ ব্যবহারের কারণটা কি আসলে? মানে একটা হতে পারে যে যেসব অভিযোগ তার বিরুদ্ধে করা হয়, যে তিনি দেশ দখল করতে চেয়েছেন, তিনি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তিনি কর ফাঁকি দিতে চান, তিনি রাজনীতি করতে চান, তিনি পদ্মা সেতু বন্ধ করে দিয়েছেন, কিন্তু এর একটা অভিযোগও কিন্তু আসলে প্রমাণিত না বা প্রমাণ করা যায় নাই। আমরা এমনিতে যদি জানতে চাই যে তার বিরুদ্ধে এত যে কঠিন বা খারাপ রকমের ব্যবহার, তার আসলে কারণ কি? যেমন আমি যদি বলি যে পদ্মা সেতু উদ্বোধন হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলছেন যে ডক্টর ইউনূসকে টুপ করে সেখান থেকে চুবিয়ে আনা দরকার। মানে একজন নোবেল বিজয়ী বাংলাদেশে, মানে আসলে তার অপরাধ থেকে আমরা একটু বুঝতে চাই আপনার কাছে, বা আপনি কি মনে করেন ডক্টর মিজানুর রহমান? আচ্ছা, ধন্যবাদ। এটা হয়তো সরকার বা সরকার দলীয় যারা বলছেন তারা হয়তো একভাবে জবাব দিবেন, কিন্তু আমি যে ব্যাপারটা দেখি আর কি, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন খুবই উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, এবং গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংক যেটাকে আমরা বলি, ক্ষুদ্র ঋণ এবং পরে সামাজিক ব্যবসায়, এগুলো নিয়ে ওনার যে কর্মকাণ্ড সেটা বিশ্বব্যাপী সমাদৃত।
এবং এটা দিয়ে উনি অনেক ধরনের পুরস্কারও পেয়েছেন। বিশেষ করে নোবেল পুরস্কার তো সর্বোচ্চ পুরস্কার, সেটা তো স্বীকার করতে হবে যে উনি তার অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ সেটা পেয়েছেন। কিন্তু আমার মনে হয় এই নোবেল পুরস্কার অথবা নোবেলের সাথে অন্যান্য যে পুরস্কার, এই বিষয়গুলোর সে বেশি গুরুত্বপূর্ণ যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক একটা সম্পৃক্ততা। সেটা হচ্ছে 1/11। যেমন আমাদের রাজনীতিতে কতগুলো টার্নিং পয়েন্টের কথা বলি, যে একটা হচ্ছে 15ই আগস্ট বা 21শে আগস্টের গ্রেনেড হামলা, আর আরেকটা বড় ঘটনা হচ্ছে আমাদের রাজনীতিতে, বাংলাদেশের সার্বিক রাজনীতিতে 1/11। 1/11 যে প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন, 1/11 কিভাবে হলো, এইটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, তো এর আগে পরে যে ঘটনাগুলো আছে সেগুলো যদি দেখেন, তখন দেখা যাবে যে একটা ধারাবাহিকভাবে ঘটনাটা বলি, সেটা হচ্ছে 20শে মার্চ 2006 শর্ট প্রার্থীর মনোনয়ন উদ্দেশ্যে শেরাটন হোটেলে প্রথম সভা হয়, এবং এতে প্রথম আলো, ডেইলি স্টার থেকে আরম্ভ করে অনেক সুধীজন বাংলাদেশের, এবং ইনক্লুডিং এগুলোতে প্রফেসর আনিসুজ্জামান স্যার সহ অনেকেই, রেহমান সোবহান স্যার, সবাই ছিল এটা। কিন্তু এক পর্যায়ে আসলে এটা সেই অবস্থার মধ্যে থাকেনি। 11ই জানুয়ারি 2007 জরুরি অবস্থা আসে, এবং 11ই ফেব্রুয়ারি 2007 ইউনূস সাহেব একটা খোলা চিঠি দেন জাতির উদ্দেশ্যে একটা, এবং পরবর্তী পর্যায়ে 18ই ফেব্রুয়ারি উনি 2007 সালে নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠন করেন। রাইট। আমি মনে করি এই যে ব্যাপারটা, যে সুধীজনরা, সুশীল জনগণ একটা ভালো নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো ক্যান্ডিডেট কিভাবে হবে সেই নিয়ে যখন সবাই অংশগ্রহণ করছিল, সেই আলোচনায় মতিয়া চৌধুরীও গেছিল, আমি দেখছি। তো এখান থেকে যখন এক পর্যায়ে যখন জিনিসটা ওই ভালো প্রার্থী আন্দোলন, ভালো প্রার্থী দিয়ে একটা ভালো নির্বাচনের মধ্যে ভালো একটা সরকার, গভর্নেন্স, এইটা থেকে অন্যরা কিন্তু ছিটকে পড়লো অথবা নিষ্ক্রিয় হয়ে গেল। কিন্তু ইউনূস সাহেব প্রথমে যদিও এই ভালো প্রার্থী নির্বাচনের মাধ্যমে, স্যার আপনি যদি একটু সংক্ষেপ করেন, কারণ আমাদের অনেকগুলি প্রশ্ন আছে স্যার, আপনি যদি এই ব্যাপারটা একটু। আমি বলছি, আমি সূচনাটা আমি বলি যে মূল দ্বন্দ্বটা এখানে দেখলে তো হবে না। অর্থাৎ যখন দেশে একটা মানে সামরিক সরকার, আধা সামরিক বা ব্যাকড বাই আর্মি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো, এটা আমরাও জানিও না অনেক সময় এটা কোথা থেকে কিভাবে আসলো। যখন আমাদের দেশের গণতান্ত্রিক নেতৃবৃন্দ জেলে, দুই নেত্রী বিশেষ করে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা জেলে পুরে দেওয়া হলো, সমস্ত রাজনৈতিক শক্তি যখন এই নতুন করে জন্ম নেওয়া স্বৈর শক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তখন এই ফাঁকা একটা অবস্থায় যে যিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর কথা ছিল সুদৃঢ়ভাবে, সেখানে এই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন, এবং নাগরিক শক্তি, অর্থাৎ উনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্র ক্ষমতাটা ওনার লাগবে। আমার মনে হয় এই যে এইটার থেকে আসলে এই বাকি জিনিসগুলার পরম্পরা যেগুলো দেখেন, সেটা কিন্তু সৃষ্টি হয়েছে পরবর্তী